বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বৃহস্পতিবারের মধ্যেই খুলতে পারে হরমুজ প্রণালী। ইরানের সাথে ইতিবাচক আলোচনার দাবি ট্রাম্পের, বললেন বাড়াবাড়ির পরিণতি হবে ভয়াবহ। গাজায় 3 বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার 112 মরদেহ। এক হামলাতেই প্রাণ হারিয়েছিলেন একই পরিবারের 3 শতাধিক স্বজন। আরও ভয়াবহ রূপ নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত 5, পাল্টা অভিযানে কিয়েভে অন্তত 14 জনের মৃত্যু। বৃহস্পতিবারের মধ্যেই পুরো দমে জাহাজ চলাচল শুরু হতে পারে হরমুজ প্রণালীতে। ইরানের সাথে আলোচনা প্রসঙ্গে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আলোচনা খুব ভালো পর্যায়ে রয়েছে বলেও দাবি তার। তবে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাড়াবাড়ির পরিণতি হবে ভয়াবহ। ইরানের হরমুজগান প্রদেশের দৃশ্যটি। মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে সেতু, সড়ক সহ বিভিন্ন স্থাপনা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষয়ক্ষতির এই দৃশ্য প্রকাশ করে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনার মধ্যেই হামলার এসব ক্ষয়ক্ষতি তুলে ধরা হলো। বিবাদমান দুই পক্ষকে আলোচনায় বসাতে যখন দৌড়ঝাঁপ চলছে মধ্যস্থতাকারীদের, তখন ইরানের সাথে চুক্তির বিষয়ে আবারও আশাবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। আমাদের আলোচনা ভালো হচ্ছে। আশা করছি 48 ঘন্টার মধ্যেই হরমুজ চালু হবে। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের সংকট সহ নানা ইস্যুতে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সাথে আলোচনায় আশাবাদ জানালেও বাড়াবাড়ি করলে কঠোর পরিণতির বিষয়েও সতর্ক করেন ট্রাম্প। ইরান বারবার আলোচনায় বসতে চেয়েছে। আমরা তাদের উপর অত্যন্ত কঠোর আঘাত এনেছি, তবে আরও কঠোর পদক্ষেপের সুযোগ এখনও আছে। যদিও আমি আশা করি সেই পর্যায়ে যেতে হবে না। বর্তমানে আমাদের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা চলছে, কিন্তু তারা প্রকাশ্যে তা স্বীকার করতে চায় না। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় একটি অন্তর্বর্তী বা অস্থায়ী চুক্তির খসড়া নিয়ে কাজ চলছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করা, যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরুর বিষয় রয়েছে। আঞ্চলিক মধ্যস্থতা ওমানের পাশাপাশি কাতার, সৌদি আরব এবং পাকিস্তানও সক্রিয় ভূমিকা রাখছে। মার্কিন অবরোধের জেরে হরমুজে চলাচলকারী অন্তত 45টি বাণিজ্যিক জাহাজকে জোরপূর্বক পথ পরিবর্তন করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে মার্কিন সেন্টকম। পথ পরিবর্তনের পাশাপাশি 2টি জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। তল্লাশি চালিয়েছে আরও 2টিতে। এদিকে সামুদ্রিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী কোনো রকম বাধা ছাড়াই পাকিস্তানের পতাকাবাহী 2টি ট্যাঙ্কার লোহিত সাগর ও বাব আল মানদেব অতিক্রম করেছে। সৌদির বিরুদ্ধে হুতিদের অবরোধ সত্ত্বেও দেশটির রপ্তানিকৃত জ্বালানি পরিবহন করছিল ট্যাঙ্কার 2টি। সৌদির ইয়ানবো বন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয় তেল বোঝাই জাহাজ 2টি। ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রায় সব দূরপাল্লার মিসাইল। ইরানের সাথে যুদ্ধে কার্যত সমস্ত পিআরএসএম ও এটিএসসিএম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের পর এবার নতুন সংকট ওয়াশিংটনের সমর ভাণ্ডারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের সাথে দীর্ঘ 5 মাস ধরে চলা যুদ্ধে শত শত মিসাইল ছুড়েছে যুক্তরাষ্ট্র। বলা বাহুল্য, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত কিংবা জর্ডানের ঘাঁটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ইরানের অভ্যন্তরের লক্ষ্যবস্তু টার্গেট করে মার্কিন সামরিক বাহিনী, যেখানে ব্যবহার করা হয় এটিএসএমএস, পিআরএসএম ও টমাহক মিসাইল। বেহিসাবি এমন হামলার ফলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে মার্কিন অস্ত্র ভাণ্ডারে। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন বলছে, দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্রের মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কার্যত শেষ হয়ে গেছে পিআরএসএম ও এটিএসএমএস মিসাইল। বিষয়টি জানে এমন 3 সূত্রের বরাতে এই দাবি করা হয়। তবে এখন যুক্তরাষ্ট্রের হাতে ঠিক কয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে তা জানা যায়নি। নিরাপত্তা সূত্রগুলোর তথ্য বলছে, দূরপাল্লার এসব এক একটি ক্ষেপণাস্ত্রের দাম $10 লাখ বেশি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের প্রায় সবই ব্যবহার করেছে। এমন অবস্থায় বিশ্বের অন্যান্য অঞ্চলে থাকা মজুদ থেকে সরবরাহ এনে ঘাটতি পূরণ করছে সেন্টকম।
বিষয়টি নিয়ে জানতে চাইলে এটিএসিএমএস, পিআরএসএম এবং থার্ডের নির্মাতা লকহিড মার্টিন কিংবা টমাহক মিসাইল ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের নির্মাতা রেথিয়ন কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রের এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রের মজুদ এতটা কমে যাওয়ার তথ্য আগে কখনো প্রকাশ্যে আসেনি। এমন অবস্থায় চীন বা রাশিয়ার সাথে কোনো সংঘাত দেখা দিলে ভুগতে পারে যুক্তরাষ্ট্র। গেল এক মাসে হরমুজ প্রণালী দিয়ে 3 কোটি ব্যারেলের বেশি জ্বালানি সরবরাহ করেছে ইরাক, যা যুদ্ধপূর্ব স্বাভাবিক পরিমাপের 29%। আগে প্রতি মাসে গড়ে 10 কোটি 50 লাখ ব্যারেল তেল রপ্তানি করত বাগদাদ, যার বেশিরভাগই যেত বসরার নিকটবর্তী টার্মিনালগুলো থেকে। হরমুজ ছাড়াও ইরাক তুরস্ক পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হয়েছে আরও 70 লাখ ব্যারেল তেল রপ্তানি। এছাড়াও সিরিয়ার সাথে কিরকুক বানিয়াস পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও পর্যালোচনা করছে ইরাক। ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ। মঙ্গলবার হয়েছে এ ঘটনা। জাহাজের 14 নাবিককে জীবিত উদ্ধার হয়েছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে 13 জন ভারতীয় এবং 1 জন ইয়েমেনের নাগরিক। MSV ফাইজ নুরি ওলিয়া নামের জাহাজটি হুতি নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদার প্রায় 13 নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নাবিকদের উদ্ধার করা হয়। হামলার জন্য হুতিদের দায়ী করেছে তারা, তবে এখনো দায় স্বীকার করেনি বিদ্রোহী গোষ্ঠীটি। এই ঘটনায় নিন্দা জানিয়েছে মোদি প্রশাসন। যুদ্ধবিধ্বস্ত গাজায় একসাথে উদ্ধার করা হয়েছে এক পরিবারের 112 ফিলিস্তিনি দেহাবশেষ। ইসরায়েলের নারকীয় হামলায় এসব হতভাগ্য ফিলিস্তিনিদের প্রাণ গিয়েছিল প্রায় 3 বছর আগে। পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম না থাকায় এতদিন চাপা পড়েছিল ধ্বংসস্তূপের নিচে। মঙ্গলবার গণজানাজার পর একসাথে দাফন করা হয় তাদের। ফিলিস্তিনি পতাকায় মোড়ানো সারি সারি মরদেহ। গাজা সিটির সাবরা এলাকায় ইতিহাসের অন্যতম বৃহৎ গণজানাজা। প্রায় 3 বছর আগে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছিল গোটা একটি বংশ। একসাথে প্রাণ হারিয়েছিল আবু শ্রেইয়া ও আল হুসাইনার বর্ধিত পরিবারের 3 শতাধিক স্বজন। হামলার এতদিন পর ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 112 জনের মরদেহ। মঙ্গলবার একসাথে দাফন করা হয় মরদেহগুলো। 2023 সালের 22 নভেম্বরের সেই হামলার মুহূর্তেই পুরো পরিবারকে হারিয়েছিলেন লারা আবু শ্রেইয়া। নিহত হন তার মা, 8 ভাই বোন, ভাতিজা ভাতিজি। স্বামী সন্তান নিয়ে তখন দক্ষিণ গাজায় ছিলেন লারা। পরিবারের বাকিরা ছিলেন বাড়িতে। হামলার খবর পেয়ে বারবার বোনকে ফোন করছিলেন, কিন্তু সাড়া মেলেনি। পরে জানতে পারেন পুরো ভবনটি ধসে সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি লারা। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে মা, ভাই বোন, স্বজনদের মুখ। গণদাফনের আগের রাতে এক ফোঁটা ঘুমোতে পারেননি। নিজেকে প্রস্তুত করছিলেন প্রিয়জনদের শেষ বিদায় জানানোর জন্য। 3 বছর আগে আমাদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়। 300 জনের বেশি মানুষ নিহত হন। তাদের একমাত্র অপরাধ ছিল নিজেদের ঘরে নিরাপদ থাকার চেষ্টা করা। যুদ্ধ চলাকালে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। 3 বছর ধরে স্বজনরা অপেক্ষা করছেন অন্তত প্রিয় মানুষটির কবরটুকু যেন দিতে পারেন। সম্প্রতি সীমিত সরঞ্জাম নিয়ে টানা 17 দিন অভিযানের পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় মরদেহগুলো। স্বর্ণালংকার, অস্ত্রোপচারের চিহ্ন, পোশাকের সূত্র ধরে শনাক্ত করা হয় তাদের পরিচয়। আজ মনে হলো যেন প্রথমবারের মতো তাদের হারালাম। এতদিন পরও এই বিদায় নতুন করে বুক ভেঙে দিল। আমি ব্যাগটাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। তাদের শরীরের যে টুকরোই অবশিষ্ট থাকুক সেটুকুই বুকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম। স্বজন ও স্থানীয় বাসিন্দারা কাঁধে করে মরদেহগুলো নিয়ে যান পাশের কবরস্থানে। কান্না আর আহাজারিতে আবারও ভারী হয়ে ওঠে গাজার আকাশ। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 8,000-এর বেশি মরদেহ। তবে ভারী যন্ত্রপাতির অভাবে খুব ধীর গতিতে চলছে উদ্ধার কাজ। গাজা থেকে আপাতত সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত গাজার দখল ছাড়বে না IDF। আমাদের নিরাপত্তা স্বার্থ রক্ষায় আমরা দৃঢ় অবস্থানে আছি। হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত আমরা আমাদের বর্তমান অবস্থান থেকে সরে আসব না। দ্বিতীয়ত, IDF সেনাদের ইসরায়েলি ভূখণ্ড, আমাদের নাগরিকদের এবং নিজেদের রক্ষার জন্য যা যা করা প্রয়োজন তা করার নির্দেশ দিয়েছি।
দখলকৃত পশ্চিম তীরে আগ্রাসন আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সন্ত্রাসবিরোধী অভিযানের নামে চলছে ধরপাকড়। আটক করা হয়েছে 13 ফিলিস্তিনিকে। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে তুবাস এলাকায় 12টি পরিবারের পানি সরবরাহকারী পাইপে ভাঙচুর করেছে ইসরায়েলি দখলদাররা। রামাল্লায় একটি পরিবারের গাড়ি দখলের চেষ্টাও করে বসতি স্থাপনকারীরা। জেনিন, হেব্রন ও বেথেলহেমে স্কুল সহ একাধিক স্থাপনা ভাঙচুর করেছে ইসরায়েলি বাহিনী। বেথেলহেমে কৃষি জমি দখল করে অবৈধ বসতি নির্মাণের কাজ চলছে, জানিয়েছে ওয়াফা। ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি অভিযান। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ফ্রন্ট লাইনে। অভিযানে রাশিয়ার 2টি খাদ্য গুদাম ও একটি জ্বালানি শোধনাগার ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন। প্রাণ গেছে 5 জনের। পাল্টা জবাবে কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। নিহত অন্তত 14 জন। অন্যান্য শহর ও বন্দরেও আঘাত হানে রুশ মিসাইল। রাশিয়াকে ঠেকাতে ইউরোপীয় মিত্রদের সহায়তার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল, টার্গেট রুশ বাহিনীর বিভিন্ন অবস্থান। পাল্টাপাল্টি হামলায় ফের উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে। হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো কিয়েভ। বেসামরিক এলাকা টার্গেট না করার দাবি জানালেও রাতভর চলা দুপক্ষের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাতে প্রাণ গেছে বহু নিরপরাধের, ক্ষতিগ্রস্ত বহু অবকাঠামো। মঙ্গলবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কাছে মিসাইল ছুড়ে 2টি খাদ্যের গুদাম ও একটি জ্বালানি শোধনাগার ক্ষতিগ্রস্ত করে ইউক্রেন। নিহত হয় অন্তত 5 জন, গুরুতর আহত হয় আরও 10 জন। এর আগের দিন ইউক্রেনের হামলায় রাশিয়ার কৃষ্ণ সাগরের কাছাকাছি একটি কার্গো জাহাজে গুরুতর আহত হয় 3 জন ক্রু। নিরাপদে সরিয়ে নেওয়া হয় অন্তত 22 জনকে। ইউক্রেনের এসব আঘাতের দাঁত ভাঙা জবাব দিয়েছে মস্কো। বুধবার দিবাগত রাতে আচমকা একের পর এক ব্যালিস্টিক মিসাইলের বর্ষণ শুরু হয় রাজধানী কিয়েভে। হতাহত হয়েছে বহু মানুষ, ক্ষতিগ্রস্ত হয় বহু আবাসিক ভবন ও গুদাম। উত্তরের শহর সামিতে রুশ অভিযানে শিশুসহ একাধিক ইউক্রেনীয় নিহত হন। বন্দর এলাকায় থাকা 7টি কার্গো জাহাজ লক্ষ্য করেও চলে মস্কোর হামলা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে, আশঙ্কা কর্তৃপক্ষের। এদিকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউরোপের 12টিরও বেশি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করার কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট জানিয়েছে দেশটির নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফ্রেয়া নির্মাণে রাডার, গাইডেন্স এবং অন্যান্য সিস্টেম সরবরাহ করবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো। আমরা মাত্র কয়েক বছর সময় হাতে নিয়ে এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছি যা সম্পন্ন করতে 20 থেকে 30 বছর সময় লাগতে পারে। তবে ইউক্রেনীয় হিসাবে আমাদের হাতে খুব বেশি সময় কিংবা বিকল্প কোনোটাই নেই। রাশিয়ার হামলা আরো তীব্র হচ্ছে। যত দ্রুত সম্ভব ইন্টারসেপ্টর নির্মাণের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে আমাদের। ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া, অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব অভিযানকে যুদ্ধাপরাধ বলেও আখ্যা দিয়েছেন তিনি। রাশিয়াকে ঠেকাতে মিত্র দেশগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ভুয়া তথ্য আর বিভ্রান্তিকর একাধিক ভিডিও একবার পৌঁছতে পারলেই মিলবে উন্নত জীবন। ভাইরাল এমন কয়েকটি ভিডিওর কারণেই স্পেন অভিমুখে ঢল নেমেছিল প্রায় লাখখানেক অভিবাসন প্রত্যাশীর। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ইনফ্লুয়েন্সারদের অপব্যাখ্যামূলক বহু ভিডিওই স্পেনকে ঠেলে দেয় গভীর অভিবাসন সংকটে, যা দেখে জীবন বাজি রেখে সাঁতরে সাগর পাড়ি দিতেও অনুপ্রাণিত হন অভিবাসন প্রত্যাশীরা। বিশৃঙ্খলায় প্রাণ যায় কমপক্ষে 80 জনের। কেউ সাঁতরে, কেউ দৌড়ে, যে যেভাবে পারছে ছুটছে। স্প্যানিশ ভূখণ্ড অভিমুখী হাজার হাজার মানুষের এই ঢল সপ্তাহখানেক আগে এভাবেই মরক্কো থেকে স্পেনের সিউতায় প্রবেশের চেষ্টা করে অর্ধলক্ষাধিক অভিবাসন প্রত্যাশী, যার পেছনের কারণ রীতিমতো অবাক করার মতো। সপ্তাহ 3 আগে একটি রায় দেয় স্পেনের সুপ্রিম কোর্ট, যার ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। রায়ে বলা হয় সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে স্পেনের সিউতা বা মেলিয়া সীমান্ত থেকে ফেরত পাঠানো যাবে না, তবে পরবর্তীতে আইন অনুযায়ী ফেরত পাঠানোর সুযোগ রয়েছে।
7 জুলাইয়ের পর থেকে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার হতে থাকে একের পর এক বিভ্রান্তিকর পোস্ট, যেখানে দাবি করা হয় সিউতায় পৌঁছাতে পারলেই কাউকে আর ফেরত পাঠানো হবে না। এমনকি স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশিত হয় অভিবাসীদের সিউতায় আগমনের কয়েকটি ভিডিও। 29 জুলাই কয়েকজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিজেরাই সিউতার উদ্দেশ্যে সাঁতার কাটার ভিডিও প্রকাশ করেন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। একই সময় ছড়ায় নানা বিভ্রান্তিকর ভিডিও, যার মধ্যে একটি ক্লিপকে সিউতার বলে দাবি করা হলেও আদতে তা মরক্কোর উপকূলীয় একটি শহরে ধারণকৃত ছিল। মূলত এই জাতীয় ভিডিও দেখেই হাজার হাজার অভিবাসন প্রত্যাশী সাগর পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। স্পেনের নিরাপত্তা বিশ্লেষক একাধিক সূত্রে দাবি করা হয় জুলাইয়ের শেষ কদিনে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 4000 সদস্যকে সিউতায় পৌঁছানোর বিভিন্ন পথ ও পরামর্শ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই গ্রুপগুলো মুছে ফেলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি এবং রাশিয়ার হুমকি রুখতে বাধ্যতামূলক সামরিক সেবা আইনে পরিবর্তন এনেছে ডেনমার্ক। পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিচ্ছেন প্রশিক্ষণে। দেশের নিরাপত্তার স্বার্থে কোর্সের সময়সীমা বাড়িয়ে 11 মাস করা হয়েছে। আগামী 7 বছরে কনস্ক্রিপ্টের সংখ্যা 7000 করার পরিকল্পনা সরকারের। সেনা সদস্যের পেছনে লাইন ধরে হেঁটে চলেছে তরুণ তরুণীরা। তাদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকে। রাশিয়ার আগ্রাসন ও ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে নিজেদের সামরিক শক্তি বাড়াতে নজর দিচ্ছে ডেনমার্ক। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নীতিতে এনেছে পরিবর্তন। 1850 সাল থেকে দেশটির সব পুরুষের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। এখন ছেলেদের পাশাপাশি মেয়েদেরও আনা হয়েছে এই প্রশিক্ষণের আওতায়। এবারের প্রশিক্ষণ নিতে আসা তরুণ তরুণীর সংখ্যা 1600। তাদের বয়স 18 বা তার একটু বেশি। প্রশিক্ষণ ক্যাম্পে আসা নতুন রিক্রুটরা দেশের সেবায় এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত। অবশ্যই কিছুটা ভয় লাগছে, তবে সম্পূর্ণ নতুন কিছু চেষ্টা করার জন্য মুখিয়ে আছি। ভূরাজনৈতিক চাপ আর দেশের নিরাপত্তার স্বার্থে প্রশিক্ষণের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 11 মাস। 2033 সালের মধ্যে রিক্রুটের সংখ্যা বছর প্রতি 5000 থেকে বাড়িয়ে 7500 করার লক্ষ্য নিয়েছে দেশটি। আগে 4 মাসের মেয়াদে তাদের প্রশিক্ষণ দেওয়া হতো, সেটি মূলত পরিবেশগত দুর্যোগ বা অন্য কোনো জরুরি কাজের জন্য। এখন মেয়াদ বাড়ায় প্রশিক্ষণরত থাকা অবস্থাতেই অপারেশনাল ইউনিটগুলোর সাথে কাজ করতে পারবে তারা। প্রশিক্ষণ কেন্দ্রে এসে অনেকের সাথে পরিচিত হয়েছি। 11 মাস বেশ দীর্ঘ সময়, তবে একজন দক্ষ সেনা সদস্য হিসেবে গড়ে ওঠার জন্য এটি আমাদের প্রয়োজন। নতুন ব্যাচের মধ্য থেকে এক কোম্পানি সেনাকে প্রশিক্ষণের জন্য চলতি মাসে গ্রিনল্যান্ডে মোতায়েন করা হবে, যা পেশাদার সেনাদের ওপর কাজের চাপ কমাতে সাহায্য করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 6400 একর এলাকা। অন্যদিকে ফ্রান্স, স্পেন, গ্রিস সহ ইউরোপের কয়েকটি দেশে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3.1 বিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে দেশটিতে দাবানলে 1,19,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। স্পেনে আগুনে ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান। দেশটিতে প্রায় 18,500 হেক্টর ব্যবহারযোগ্য জমি আগুনে পুড়ে গেছে, যার বেশিরভাগই ছিল গবাদি পশুর চারণভূমি। এদিকে গ্রিসের গণমাধ্যমের তথ্য বলছে, গত এক সপ্তাহে দেশটিতে দাবানলে 12,000 হেক্টরেরও বেশি বনভূমি ও কৃষি জমি পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছ থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ জানায় ওই ব্যক্তির নাম জিনিন জন টেল। গলফ কোর্সের চারপাশে তাকে সন্দেহজনকভাবে ঘুরতে ভিডিও ও ছবি তুলতে দেখেন নিরাপত্তা কর্মকর্তারা। আটকের পর 38 বছর বয়সী ওই ব্যক্তির কাছ থেকে 16 রাউন্ড গুলি ও অবৈধ অ্যামুনিশন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আরেকটি চুরির ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। গলফ কোর্সের কাছাকাছি পার্ক করা তার গাড়িতে তল্লাশি চালিয়ে গুলি ভর্তি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করে পুলিশ। তার বাড়িতেও চলে অভিযান। উদ্ধার হয় প্ল্যাটফর্ম, রাইফেল, পিস্তল, বডি আর্মার, ম্যাগাজিন সহ প্রচুর গুলি। তার বিরুদ্ধে জোরালো তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভারতের কেরালায় ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বন্যা কবলিত এলাকা থেকে প্রায় 11,500 জনকে সরিয়ে ত্রাণ শিবিরে নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী VD সতীশান। অন্যদিকে আসামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত 23টি এলাকা ছাড়া বাকি অঞ্চলের পরিস্থিতি আগের
তুলনায় স্বাভাবিক হচ্ছে। এখন পর্যন্ত আসামে বন্যায় প্রাণ হারিয়েছেন 87 জন। ব্রাজিলের সাও পাওলোর একটি রাসায়নিক কারখানায় জোরালো বিস্ফোরণে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার শহরের মেট্রোপলিটন এলাকার একটি শহরে এই দুর্ঘটনা হয়। আশপাশের বেশ কিছু বাড়ি থেকে প্রায় 150 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। প্রায় 30টি ইউনিট নিয়ে আগুন নেভাতে তৎপর হয় ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। বলিভিয়ার সান্তা ক্রুজে টানা 5 দিনের সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে 9 জন। গত কয়েকদিনে রণক্ষেত্রে পরিণত হয় সীমান্তবর্তী শহর সান মাতিয়াসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 শতাধিক পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে। সহিংসতার তদন্ত করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাও নিহত হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান 2 শীর্ষ অপরাধী সংগঠনের মধ্যে মাদক বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। গোয়েন্দা তথ্য বিনিময় এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা বাড়াতে বলিভিয়ায় ফেডারেল পুলিশের একটি কার্যালয় খুলবে বলে জানিয়েছে ব্রাজিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের 3য় বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ বলিভিয়া। যুদ্ধের রণক্ষেত্র এখন আর কেবল মাটি, আকাশ কিংবা সমুদ্রে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এবার ছড়িয়ে পড়েছে ডিজিটাল বিশ্বের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, এআই ডেটা সেন্টারে। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ন্ত্রণকারী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলো এখন সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি। 2026 সালে এসে প্রত্যক্ষ সামরিক হামলার এই ধরন বৈশ্বিক প্রযুক্তি খাত ও আন্তর্জাতিক রাজনীতিতে এক অভূতপূর্ব সংকট তৈরি করেছে। সামরিক শক্তিকে সরাসরি না ধাক্কিয়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষতির মাধ্যমে প্রতিহত করার যে নতুন কৌশল ইরান নিয়েছে, তা মূলত উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইতোমধ্যে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া এবং পালান্টির মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের 29টি ডেটা সেন্টারকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। গত মাসে বাহরাইনে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের একটি কেন্দ্রে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অ্যামাজনের ক্লাউড সেবা মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করে। এই অজুহাতে ইরান তাদের এই হামলাকে আন্তর্জাতিক নিয়মে বৈধ দাবি করার চেষ্টা করেছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলির পাবলিক পলিসির অধ্যাপক অ্যান্ড্রু রেডি এই সংকটের মূল জায়গাটি তুলে ধরেছেন। তিনি বলেন, ডেটা সেন্টারের গায়ে এটি লেখা থাকে না যে কোনটা সামরিক আর কোনটা সাধারণ বাণিজ্যিক। কোন ডেটা সেন্টারে একই সাথে সামরিক কৌশলগত তথ্য এবং সাধারণ ব্যবসায়িক তথ্য সংরক্ষিত থাকতে পারে। ফলে প্রতিপক্ষের কাছে এই বাণিজ্যিক অবকাঠামোগুলোকে একটি বড় আমেরিকান পতাকার মতোই মনে হয়। এই সংঘাতের ফলে চরম ঝুঁকিতে পড়েছে উপসাগরীয় দেশগুলোর ট্রিলিয়ন ডলারের এআই পরিকল্পনা। মার্কিন বিনিয়োগের শর্ত মেনে চীনা প্রযুক্তি বর্জন করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বের 3য় বৃহত্তম এআই হাব হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল। আমিরাতের ঐতিহাসিক স্টারগেট প্রকল্পের মাধ্যমে যৌথভাবে $50 কোটি বিশাল ডেটা সেন্টার তৈরির কাজ চলছিল। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বৈশ্বিক কৌশলের প্রধান হেমিলা ক্রফটের মতে, যুক্তরাষ্ট্রের সাথে এই বিপুল বাণিজ্যিক চুক্তি অঞ্চলটিকে সরাসরি রাজনৈতিক বলয়ে নিয়ে এসেছে, যার ফলে তাদের প্রযুক্তি সম্পদগুলো ইরানি হামলার সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হেলিমা ক্রফট সতর্ক করে বলেন, এ জাতীয় আক্রমণ বিনিয়োগের আস্থা ভেঙে দিচ্ছে এবং একই সাথে স্পষ্ট করছে যে বিশ্ব কূটনীতি ও যুদ্ধে এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কতটা গভীরে। প্রযুক্তি ও সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ডেটা সেন্টারগুলো ভেতরে দামি যন্ত্রপাতি রাখা সাধারণ গুদাম ঘরের মতো। কোনো সাধারণ ভবনের ছাদে যদি বোমার আঘাত আসে, তবে তা রক্ষা করার বাস্তবমুখী কোনো উপায় থাকে না। ফলে কোম্পানিগুলো তথ্যের সুরক্ষায় বিকল্প ব্যাকআপ ব্যবস্থা গড়ে তুললেও ভৌত অবকাঠামো ধ্বংসের ঝুঁকি থেকে মুক্তি মিলছে না। বীমা ব্রোকারেজ প্রতিষ্ঠান মার্শের মার্কিন প্রপার্টি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের প্রধান জো মাসেক পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে জানান, এসব সাম্প্রতিক ঘটনার পর ক্লায়েন্টরা মধ্যপ্রাচ্যে নতুন করে শত শত কোটি ডলার বিনিয়োগে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এবং বীমা কোম্পানিগুলো এত বড় ঝুঁকি নিতে অস্বীকার করছে। মাইক্রোচিপ ও সরঞ্জামাদির আকাশচুম্বী মূল্যে এই সময়ে ডেটা সেন্টারগুলোর মতো স্পর্শকাতর অবকাঠামো নিরাপত্তাহীনতা
পুরো বিশ্বের ডিজিটাল অর্থনীতিকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। ভূরাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। একসময় যে যুক্তরাষ্ট্র জাপানে পারমাণবিক বোমা ফেলেছিল, সময়ের আবর্তে তারাই এখন একে অন্যের পরম বন্ধু। অন্যদিকে শত্রু হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত চীন নিজেদের শক্তি বাড়াচ্ছে। ভূরাজনীতির উত্তপ্ত এই সময়ে তাই হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই জাপানের। বিষয়টি অনুধাবন করেছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। জোর দিয়েছেন টোকিওর প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে। তাকাইচির নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো প্রতিরক্ষা খাতে এতটা নজর দিয়েছে জাপান। প্রণয়ন করেছে নতুন প্রতিরক্ষা শ্বেতপত্র, যেখানে চীনকে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। জাপানের শ্বেতপত্র প্রতি বছর প্রকাশিত হলেও এবারের শ্বেতপত্রটি ছিল একেবারেই ভিন্ন, যেখানে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া থেকে আসা নিরাপত্তা হুমকি মূল্যায়ন করা হয়। উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোয় গুরুত্ব আরোপ করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনে স্টার্টআপ কোম্পানিকে অর্থায়ন করা এবং অস্ত্র তৈরিতে বেসামরিক ও বাণিজ্যিক খাতে ব্যবহৃত যন্ত্রাংশ আরও বেশি ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। বিশ্লেষকদের মতে জাপানের এমন কৌশলের পেছনে রয়েছে নিরাপত্তা উদ্বেগ। ফলে দেশটি প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর পরিকল্পনা করছে, কারণ টোকিওর মূল লক্ষ্য তাইওয়ান ইস্যুতে চীনকে সামরিক পদক্ষেপ থেকে নিরুৎসাহিত করা। গত বছরই এ ব্যাপারে চীনকে সতর্কও করেছেন তাকাইচি। তখন তিনি বলেছিলেন, চীনের কোনো হামলায় জাপানের অস্তিত্ব হুমকিতে পড়লে সেলফ ডিফেন্স ফোর্স মোতায়েন করবে টোকিও। এদিকে প্রতিরক্ষা ব্যয় ইতোমধ্যেই জিডিপির 2% উন্নীত করেছে জাপান। তবে এই ব্যয় বাড়াতে কর বৃদ্ধি, সরকারি ব্যয় পুনর্বিন্যাস এবং অতিরিক্ত আয়ের উৎস ব্যবহার করতে হয়েছে দেশটিকে। তাই জনগণের অর্থনৈতিক সহায়তা ও বাড়তে থাকা সামরিক ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও সরকারের দাবি, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ও অস্ত্র উৎপাদন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, ইতিবাচক প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।